দলের সকলে ছন্নছাড়া, যে যেমন পেরেছে আত্মগোপন করছে, দেশে অথবা বাইরে। এমনটা একবার হয়েছিল যুগখানেক আগে। 2002-এর বিপ্লবী দলীয় নেত্রী গোটা দেশ জুড়ে একটা সন্ত্রাস ও অপরাধ মুক্ত অপারেশন চালিয়ে পরিচালিত হয়েছিল, যা আপনার ক্লিন হার্ট নামে পরিচিত। কয়েক মাসের এই দেশব্যাপী অভিযানে গোটা দেশের সন্ত্রাস অপরাধীরা সিংহভাগ আটকা পড়েছিল বিভিন্ন সংস্থার আইনরক্ষাকারীদের থাবায়। তখন দেশটা হয়ে গেল শান্ত। সকল সন্ত্রাস দল হয় দেশ ছাড়তে হলো অথবা দেশ ধ্বংস। তখন একবার হামলা হয়েছিল রাজনগরের কারাবরে, কিন্তু তখন তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। পলাশ তখন বেশ ছোট, কিন্তু এবার গোটা পরিস্থিতি অনুকূলে। আইন সংস্থা থেকে শুরু করে দালাল নেতাগণ তবু এক জয়, আর নিজের ঘরের পালা এক মির্জাফর পলাশকে ধ্বংস করে ছেড়েছে। রিমি কাপড় আয়রন করছে। রাত 11টা। হামজা সোফায় বসেছিল, চোখ দুটো বোঝা। কাল রাতে ঘুমানো হয়নি। এটা অবশ্য অল্প ভুল। রিমিকে জড়িয়ে নিলে মেয়েটা যখন নিশ্চিন্তে ওর বুকে মাথা লুকোতো ছোট্ট কবুতর ছানার মতো, তখন দুনিয়াদারির ঝড়ঝঞ্ঝাট আপাতত এক রাত ভুলে সেও ঘুমিয়েছে বারবার। তবে সেসব অনেকদিন আগের কথা। বহুদিন মেয়েটা তার কাছে আসে না, কিন্তু সেই কাছে আসাতে যেন যত দূরত্ব, তাতে সংশয়, ঘৃণা অথবা দ্বিধার সমন্বয় ছাড়া কিছুই নয়। ভেতরটা প্রশ্ন করে, হামজা, তুই কি ভুল করিসনি? করলেও ভুলটা কি শত্রুকে ঘরে তোলা? ওইটুকু একটা পুচকে মেয়ে, নিঃসঙ্গ মেয়ে, আমার শত্রু? এটাও নতুন বোকামি তোর, যার মনে তোদের জন্য সে শুরু থেকে বেহিসাবি ঘৃণা। সে কমজোর হোক, তবু মনে রাখতে হবে সে তোর বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে। আর অন্তত এ কারণ হলো শত্রুকে ছোট করে দেখতে নেই। জেনে বুঝে কেন? আমার রেপুটেশন বজায় রেখে সবটা বদনাম আরমিনের উপর বয়ে নিয়ে যেতে আমাকে ওকে জয়ের বউ হিসেবে মেনে নেওয়ার বিকল্প ছিল না। আমি যখন জয়ের বউ হিসেবে ওকে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করিনি, তখন মানুষ আমার উপরে সন্তুষ্টিতে গোটা পাপটাই আরমিনকে নিবেদন করছি। একটা ট্রিক্স অফ পলিটিক্স, হোয়াট এভার। এছাড়া ও এখন যা করছে তার সবটাই আমার নাগালের ভেতরে। এর বাড়ির বাইরে থাকলে আরও অনেক কিছু করতে পারত। চরম জেদি আর চতুর মেয়ে। ওর প্রতিটা বোকামির মতো দেখতে কর্ম ওর পরিকল্পিত। তাহলে ওকে সরিয়ে দে। ওর তো অত ক্ষতি করেও তো দমেনি। ওকে সরাতে হবে। বঙ্গবন্ধু তার অসমাপ্ত জীবনী বইতে কী লিখেছেন জানিস? মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। হামজা একটু সপ্রতিভ হলো, উত্তেজিত হলো, ক্ষেপে উঠলো, আবার নিভে গেল। সে শান্ত মানুষ, আস্তে করে শুধু বলল, জয় মানবে না। তুই জয়ের পরোয়া করিস? হামজা নিজের দু হাতের তালু মেলে দেখে, এরপর মৃদু হাসে। এই দু হাতে গড়িয়েছে জয়কে। এই হাতে ওর ঘাম মুছে দেওয়ার শক্তি থাকলে ওকে মিটিয়ে দেওয়ার শক্তি কি আছে? থাকতে হবে। দরকার পড়লে ওর শেষ নিশানাটুকু মিটিয়ে দেবার শক্তি চাই হাতে। পেতে হলে দিতে হয়। ক্ষমতায়নে পথে হোক তোর প্রথম বিসর্জন। হাঁপিয়ে ওঠে হামজা নিজের সাথেকার এই ভয়ানক আলোচনা। জোরে জোরে শ্বাস ফেলে জয়কে ডেকে, জয়, ও জয়। জয় বেরিয়ে এলো রুম থেকে। হামজা জয়ের মুখের দিকে তাকিয়ে অস্থিরতা অনুভব করলো। লোকে বলে জয় এই শক্ত কাঠামোর মুখটা নিষ্ঠুর। হামজা তাতে শুধু মায়া দেখেছে। জয় খেঁকিয়ে উঠল, কী সমস্যা? ঘরে বউ নেই? আমায় ডাকাডাকির কী আছে? গম্ভীর হয়ে হামজা, বস। জয় বসল না, চিৎপাটাং হয়ে শুয়ে পড়ল হামজার কোলে। হামজা কাঁধ এলিয়ে সোফায় বসে চোখ বুজে প্রশ্ন করে, আমার যদি কোনো দিন বলি দিতে হয়? হো হো করে হেসে উঠে জয়, কোন দেবীর নামে? কোনো দেবীর নামে বলি হতে পছন্দ করবি তুই? জয় জবাব না দিয়ে উঠে নিচের দিকে ঝুঁকে বসে হামজার পাশে। পরেশানের কোনো কিছু নিয়ে? হামজা তাকিয়ে থাকলো কিছুক্ষণ জয়ের দিকে, তারপর সামান্য হাসলো। জয় গান ধরল, জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। সুর থামিয়ে বলল, অতএব বেঁচে থাকা ইজ ইকুয়াল টু
বোকা ড্যাশমি, যার নেশা নাই আমার নাই, কবে দিচ্ছ বল। বলি। হামজা চুপচাপ বসে থাকে। আর তার আর জয়ের মাঝে কোনো দেওয়াল নেই, যা সব সরাসরি। তাদের সম্পর্ক ঐতিহ্য একটাই, যেখানে কোনো লুকোচুরি নেই। সামনে কঠিন দিন, খুব কঠিন। হামজা জয়কে বলে, তুই এখন বের হবি তো? জয় তখন একটা টেনিস বলে রেড টেপ জড়াচ্ছে। হামজা উঠে গিয়ে জয়ের দুটো ওষুধও পানি এলো, গম্ভীর হয়ে বলল, এ দুটো খেয়ে নে, আমি রুমে যাবো। খাও, যাচ্ছি। মারি চাপে হামজা। কান সারার পর মারবো একটা শুয়োর, আমার সামনে খাবি। শরীর এখনো গরম, গলা বসে আছে। ধর নেই। বাড়িটা গা ছমছমে, একসময় বেশ লোকজন ভর্তি। আজ নেই, তারা কেউ চলে টলে যায়নি। একে একে করে পরাপরে পৌঁছে গেছে। কি ভয়ানক! তুলির জীবনের কি ব্যবস্থা হবে কে জানে। হামজা এখন অন্য তালে বেসামাল। জয় ঘরে। অন্তু ডান কাত করে শুয়ে আছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ডাকে অন্তুকে। অন্তু এক ডাকে উঠে বসে। জয় বলে, চলো ঘুরে আসি। কোথায়? শহর ঘুরে আসি। মধুচাতে তো গেলাম না, আজ চলো যাই। অন্তু বোঝে জয় অকারণে ঘুরতে যাচ্ছে না। বের হওয়ার আগে জয় একটা চুরির বাক্স রাখলো ড্রেসিং টেবিলের উপর। এ দুটো হাতে লাগাও। কেন? জয় শুধু ঠান্ডা চোখে তাকালো একবার। কোনো জবরদস্তি নেই। অন্তু মুচকি হাসলো গোপনে। জয়ও ভয় ও গোলামি দুটোই আপেক্ষিক। ভয় পেলে মানুষ ভয় দেখাবে, গোলামি করলে কেউ কারো মালিক হতে পারবে? ভয় না পেলে লোকে ক্লান্ত হয়ে আর চেষ্টা করবে না। গোলামি না খেটে যদি কেউ জান দেওয়া কবুল করে, অধিকাংশ ক্ষেত্রে তার জান নেওয়া হয় না। গোলামি খাটানোর প্রবণতা কমে আসে সেক্ষেত্রে। এই খেলায় অন্তু জিতে গেছে এতদিনের প্রচেষ্টায়। জয় আর হামজা দুজনে বদ্ধ ধারণা জন্মেছে, অন্তুকে জোর করে থামানো আর রাজি করানো যায় না। জয়ের এই বাপ্পারাজ টাইপের ভাব দেখে অন্তুর মুখ বিকৃত হয়ে গেল। চোখ উল্টে মাথা ঝাঁকালো। জয় ভালোভাবে দেখল অন্তু শুধু একটা কথাই মাথায় আসে, পেছন মেরে বালুর শেখ। চুড়িগুলো চোখ ধাঁধানো সুন্দর, চিকন স্বর্ণের দুটো চুড়ি। অন্তুর ফর্সা হাত চোখ কাটছিল। জয় গম্ভীর মুখে দেখল তা। বাথরুমে ফেক রুপটপ থেকে একটা সাদা ধবধবে কাপড়ে মোড়া কিছু একটা বের করলো জয়। তাতে একটা হাতে ব্যবহারের মতো ছোট চকচকে কুড়াল। অন্তু জিজ্ঞেস করলো, এটা কি কাজে ব্যবহার করবেন? কই নিয়ে রাখানো? তাহলে রেখেছেন কেন? আমানত। আমানত ঠিক না। হাত বদল হয়ে আমার কাছে চলে এসেছিল মালটা। কার? কারও হবে। অন্তুর কৌতূহলে, কে সেই? দায় সারা জবাব দেবেন না আমার প্রশ্নে। জয় লুঙ্গি খুলে প্যান্ট পরতে পরতে জবাব দেয়, এক নারী। অস্ফুট শব্দ শুনতে লাগলো, কারণ শার্টের প্রান্ত তখন দাঁত দিয়ে চেপে ধরছে। অন্তু অবাক। জয় কখনো কোনো মেয়েকে এমন সম্মান দিয়েছে তা অন্তুর জানা নেই। সে জিজ্ঞাসা করলো, নারীটি কে? অন্তু ভুরু কুচকে মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, এই আপনার আগের প্রেমিকা টেমিকা হবে নাকি? অন্তুকে দেখে জয় হাসলো। তার মধ্যে সেই সব সিস্টেম নেই। তার সাথে সে যে সময় দেখা হয়েছিল তখন আমার ভিতরে প্রেম প্রীতির সিস্টেম ছিল না। অন্তু ভুরু নাচিয়ে ঠোঁট উল্টায়। তবু বিশেষ কেউ হবে, নয়তো আপনার মতো লোক কাউকে এতখানি সম্মান তো দিতে পারে না। তোমাকে দেখা দেয়নি? অন্তু শব্দ করে হেসে পড়ল, তাতে অজস্রফর বিদ্রুপ ঝরে আসে। তা দেননি এবার? দিয়েছেন তো। জয় মুখটা চেক চেক করে। প্রিন্টের লাল সাদা গামছায় বাঁধা। জয় গাড়ি নিল ক্লাবের ওখান থেকে। অন্তু দেখল সেই দুর্গের মতো ক্লাব ঘর পুড়ে ধ্বংস হয়ে গেছে। কবির সাথে যেতে চায়। ভাই, আমি যাই আপনার সাথে। তোর শ্বশুরের বিয়ে খাইতে যাচ্ছি শালা, সাথে গিয়ে মুরগির রানে কামড় বসাবো। ভাই, আমি ড্রাইভ করব, আপনি আর ভাবি বসে থাকবেন। আপনার তো শরীর খারাপ। ন্যাকামি করিস না বাপ, বাসায় যা, 2 প্যাক মাল খেয়ে শুয়ে পড়। জয় বাংলা, জয় বন্ধুবঙ্গু। কবির তবু পেছন ডাকে, ভাই, আপনি ভাবিরে নিয়ে একা একা যাইবেন? পরেরটা তোর বউরে দিস সাথে। আজ নিজেরটা নিয়ে ঘুরে আসি। গুড নাইট। গাড়ি চলছে, যেন ঘোড়া ছুটছে। অন্তুর পরাণ যায় যায়, মনে হচ্ছিল রকেট ছুটছে।
অন্তুর চুলগুলো পতাকার মতো উঠছিল। অন্তু চিৎকার করলো, এত জোরে কোনো মানুষ গাড়ি চালায়? আমি নিশ্চিত এই গুণের জন্য মাঝে মধ্যে আপনার শরীরে ফাল্লা উড়ে যায়। আস্তে চালান বলছি, আর এক্ষুনি এই মাঝ রাস্তায় নেমে যাব, পাগল লোক। জয় গা কাঁপিয়ে হু হু করে হেসে ওঠে। তো গাড়ির বেগ আরও বাড়লো। অন্তু বিতৃষ্ণায় আর কথা বাড়ল না। জয় গাড়ির ব্রেকের সাথে মিলিয়ে গান ধরল, ওই ঝলমলে রোদ আকাশ, তুমি আমি উড়ি বাতাস। অন্তু কপালে হাত চেপে বসে রইল। অন্ধকারে আকাশ, যেখানে চাঁদ অবধি নেই। এরকম এক রাত, এমন ঝলমলে সূর্যের গান কেউ ভাবতে পারে? তাও আবার কি উদ্ভট গান। গাড়ি স্টিয়ারিং ঘোরাচ্ছে আর শীষ বাঁচাচ্ছে। খানিক পর স্পিড কমলো। অন্তু একটা কথা বলল না। ও কমাতে বলছিল বলে আরও বাড়িয়েছিল স্পিড। এবার স্পিড স্বাভাবিক রেখে গলা ছাড়ল জয়। এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। কুয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে বাজ পাখি খালি হাতে। গা শিউরে ওঠে জয়ের গলার সেই টান। শনশনে বাতাসে দিক বিদিক বাজিয়ে ছুটে চলছে, গাড়ি চলছে। গরমের রাতে চলন্ত শীতল বাতাস বেশ লাগছিল গায়ে। অন্তর চারপাশে ঘন অন্ধকারে হারিয়ে যেতে চায়। পাশে বসে আছে স্বয়ং এক প্রহেলিকা পাপ। অনবরত সেচ দিচ্ছে আর গাড়ি যাচ্ছে। কখনো কখনো স্টিয়ারিংয়ে আঙ্গুল বাজিয়ে গুনে গুন করছে। এক সময় একজন নির্জন গ্রামের দিকে চলে গেল। অন্ধকার রাস্তা, দূর দূরান্ত অবধি কোনো আলো নেই। জয় গাড়ি থামলো। না বউ, আর পারছি না, সরি। রাত হলে আমার শরীরে সংগ্রামের আগুন জ্বলে, তা নেভাতে মাল ঢালতেই হবে পেটে। পেছনের সিট থেকে মদের বোতল তুলে শব্দ করে কক খুলো। তারপর এক হাতে যতটুকু চালানো যায় ততটুকু গাড়ি চালিয়ে আর এক হাতে বোতল মুখে ঠেকিয়ে গিলতে লাগলো। উৎকো গন্ধে নাকে লাগছিল। মদ খেয়ে গাড়ি চালাচ্ছে লোকটা এই নির্জন রাত, তার উপর গাড়ি চলছে ধীরে। যে কোনো বিপদ হতে পারে। অন্তর ভয় লাগছিল খুব। নিজের বোকামির উপর ধিক্কার ছিল। সে কি ভেবে জয়ের সাথে আসতে রাজি হলো সেটাই বুঝতে পারছিল না। এই লোক আসলে অযথা ঘুরতে বেরিয়েছে, ফুর্তি করতে বেরিয়েছে। অন্তু খানিকক্ষণ চুপ থেকে আর পারল না। কড়াস্বর বলল, বোতলটা কেড়ে নিয়ে আপনার মাথায় ভাঙি, তার আগে গেলা বন্ধ করুন। বেহেড হয়ে যাবেন। যখন তখন সেই অবস্থায় একটা দুর্ঘটনা ঘটাতে চান? আমার বেহেড হয়ে যাওয়া এত সস্তা না ঘরওয়ালি। কেমন মাতাল মাতাল জড়ানো কণ্ঠ বলল, আজ তোমাকে খুব আদর করতে মন যাচ্ছে বুঝলে। ইভেন রাইট নাও। গাড়ির ভিতরে বউয়ের আদর, আহ, ভাবা যায়? বলে মদের বোতলের সিটের উপরে রেখে অন্তর দিকে হাত বাড়ালো। বোতলের তরল গড়িয়ে পড়ছে পুরো গাড়িতে, বিচ্ছিরি গন্ধ ছড়িয়ে পড়লো। অন্তু ঝাড়া মেরে জয়ের হাত সরিয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি বেহেড হয়ে যাচ্ছেন। আমি এই রাস্তায় অন্তত আপনার জুলুম মেনে নিব না। না নিলে তাতে আমার কি। আবার হাত বাড়ালো। অন্তু চোয়ালে আঙ্গুল বোলালো। অন্তু চুপ করে বসে থাকে। ওকে জ্বালানোর মূল উদ্দেশ্য জয়ের আপাতত কাজ পাচ্ছে না কোনো। রাত 2টো বাজলো। গন্তব্যে পৌঁছাতে বিশাল গাং, চাঁদহীন আকাশের নিচে এত বড় গাং রহস্য ছড়াচ্ছিল। আশপাশ শ্মশান। তখন জয় নামলো। পাশে একটা শ্মশান আছে, যাবে? অন্তু ভুরু কুচকালো। একদম স্বাভাবিকভাবে নামলো জয়। ওর মনের কথা বুঝলো যেন। কি ভাবছো? বললাম তো আমি সহজে বেহেড হই না। ওই শালা মালো জোচ্চোর টাকা দিয়ে কিনে খেয়ে অথচ মাতাল করে না আমায়। শ্মশানে যাবে তো চলো ঘুরে আসি। কেন যাব? আপনাকে দাফন করতে। জয় খুব কাছে এসে দাঁড়ালো। ফিসফিস করলো, শ্মশানে মরা পড়ায় দাফন করে কবরে। মদ খেলাম আমি, মাথা গুলিয়ে গেছে তোমার? সব ঠিক আছে তো ঘরবাড়ি? বিশ্রী গন্ধ জয়ের শরীরে। শার্ট ভিজে গেছে মদে। অন্তু ধাক্কা দিল, সরে দাঁড়ান। এ আপনার গাড়ির ডিও নেই? থাকলে স্প্রে করে আসুন। আপনার মতো খাটাসের সাথে হাঁটতে পারবো না, দুর্গন্ধ। এক চড়ে দাঁত ফেলে দেবো শালি। তোমার বাপেরা আশেপাশে লুকিয়ে আছে হয়তো, তুলে নিয়ে আসবো। চলুন তুলে নিয়ে আসুন। আপনি যা ওরাও তা। খালি পার্থক্য আপনার একটা তথাকথিত হালাল পরিচয় আছে, ওদের নেই। জয় অন্তর হাত মুচড়ে ধরে কাছে টেনে নিয়ে এলো। হাঁটতে খারাপ লাগছিল না। পরিবেশটা ভয়ানক সুন্দর। অন্ধকারে গাঙের পানি আলো দেখাচ্ছে।
গাছগুলো যেন কাঁচা রাস্তার দুধারে জীবিত, সব সারি সারি দাঁড়িয়ে আছে। ওরা ক্ষেতের মাঝ দিয়ে হাঁটছিল, দুপাশে ধানের ক্ষেত। অনেকক্ষণ পর অল্প পকেট থেকে ছোট্ট একটা বডি স্প্রে বের করে শরীরে লাগানো জয়। তারপর আবারও চলতি পথে হিপস ফ্লাক্সে চুমুক দিচ্ছিল। অন্তু একবারে জিজ্ঞাসা করে কোথায় নিয়ে যাচ্ছে জয়কে। নিঃশব্দে হেসে জিজ্ঞাসা করলো, ঘরবালি, একবারও তো জানতে চাইলে না কোথায় নিয়ে যাচ্ছ? অন্তু হাসলো। এই জগতে আমাকে হারানোর মতো কিছু নেই, সুতরাং পিছুটান নেই। আছে জানটা, অথচ পিছুটান না থাকলে জান হারানোর স্বাভাবিক ভয়টাও থাকে না মানুষের। জয়ের মনে হলো সে আবারও নিজের গুণগুলো, তার ঘরের বিরোধী বৈশিষ্ট্য খুঁজে পেল। বেসিক ফিচার সব জয়ের, আর মিলেও যায় সবগুলোতে। অন্তু বলে চলে, আর কি ক্ষতি করতে পারেন আপনি আমার? তোমার আমাকে ভয় লাগে না? গম্ভীর হলো যায়। না, লাগে না। লাগ আগে লাগতো, বিয়ের পর পরে আর লাগে না। অন্তু ভালোভাবে দেখলো, সে তখনও কঠোর কাঠের বাড়ি দেখেনি। দাঁড়িয়ে আছে তেমন একটা বাড়ির সামনে, একটা বাগান বাড়ি। অন্তুর মনে হলো এটাই কি আমির নিবাস? চারপাশে মাঠ, প্রাচীরের ভেতর বাগানটা বড়, সেখানে শুধু গাছ আর গাছ, পেছনে অল্প কিছু মাঠ, তারপর বয়ে গেছে গাংটা। অন্ধকারে অদ্ভুত লাগছিল গোটা পরিবেশ। জয় জিজ্ঞাসা করলো, এটা কি আপনাদের বাড়ি? না, আমার বাপ দাদা কি পাগল ভাইছিল যে এরকম ঝোড়ঝাড়ের মধ্যে বাড়ি করতে আসবে? এসো, প্রাচীর টপকাতে হবে। আশ্চর্য, আমরা কি চুরি করতে যাচ্ছি? যাব না আমি। দরকার পড়লে তবু প্রাচীর টপকাতে পারবো না। থাপ্পড় মারি একটা। সময় নষ্ট না করে যা বলতেছি সেটাই করো, আমি উঠাই দিচ্ছি। অন্ত গাঢ় হয়ে দাঁড়িয়ে এলো। আমি প্রাচীর টপকাতে পারবো না। আমি এমন একটা প্রয়োজন দেখছি না যে এখানে ঢুকতে হবে। মা ড্যাশ, মানুষ এত তেরা? শালীর মেয়ে সবসময় ধৈর্যের পরীক্ষা নিতে খাতা রেডি রেখে। জয় এক লাফে প্রাচীর টপকালো। সেই শব্দে পাহারাদার সতর্ক হলো। এরপর যেই গেট খুলল, অমনি রাইফেল হাতে দারোয়ান উঠে গেল। এই শালা ক্যাডারে, থাম, থাম শালা চ্যাংড়া, বুক ঝাইরা কইরা দিমু একদম। হামজা লোক নিযুক্ত করছে তা জানতো জয়, তবে এই লোক যে জয়কে চেনে না ঠিক মতো, এ তো মুশকিল। জয় বোঝার চেষ্টা করলো, বশির ভাই আমি। লোকটা বিনা নিষ্টে চট করে গুলি চালালো। শর্ট রেঞ্জে ডাবল বুলেট রাইফেল, দূরত্ব বড়জোর এক গোজনা। বুলেট একটু ছুলে গেল জয় আমিরের মৃত্যু নিশ্চিত। গুলি যে তাক করলো জয় আমিরের বুকের বাঁ পাশে। লোকটা ভুল যেটা করলো, গুলি ছোড়ার আগে রিলোড করলো একবার, আর সেই মচমচে শব্দটা কানে যেতেই জয় নিচু হলো। গুলিটা লাগেনি দেখে বসে আবারও গুলি চালাতে প্রস্তুত হতে জয় বকুল, রাইফেল তো সাউ মধ্যে ভরে দেব, শালা খাঙা ড্যাশ বাচ্চা রাইফেল ফ্যান। কাউকে ভেতরে যেতে দেবার অনুমতি নেই। সেই কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে হামজার মনোযোগ আয় করতে চাই। দ্বিতীয় গুলিটা চালালো বশির। অন্ধকারে নিশানাচ্যুত হয়ে গেল। জয় প্লেস ক্রস করে এগিয়ে এসে হাতটা চেপে ধরে বসিরের। ভেড়া ড্যাশ, তোর মাইরে ড্যাশ, শালা গুলি চালাবি দেখে শুনে চালা সমন্দির চ্যাংড়া। আমি তোর আব্বা দাঁড়ায় আছি, হুশ করে ফায়ার করবি। রাইফেলটা কেড়ে নিয়ে লোকটাকে মাটিতে ফেলে মুখের উপর পায়ে হাইবুট চেপে ধরল। স্যাঁতস্যাঁতে মাটিতে বসিরের মুখটা গেড়ে যাচ্ছিল। গা ছমছমে ভোঁতা গঙ্গানির আওয়াজ করছে বসির, দম আটকেছে। জয় তবুও পা তুলল না। অনেকক্ষণ মাটিতে মাথাটা চেপে ধরে রইল জুতো দিয়ে। অমানসিক মারার অল্প আগে ছেড়ে দিল। উবু হয়ে বসে বলল, আমি জয়, জয় আমির। এরপর ফায়ার না শুনে তারপর করবি, শালা নাটকির ভূত। লোকটা উঠে দাঁড়াতে পারল না, তবু এবার হাত উঁচিয়ে সালাম ঠুকরার চেষ্টা করলো। জয় চাবিটা নিয়ে গেট খুলে দিল। অন্তু দৌড়ে ভেতরে ঢুকে, কি হয়েছে আবার ভেতরে? গুলি চলল যে, বেঁচে আছেন? জয় আলগোছে হাসে, মরিনি এখনো। অন্তু বলল, তাহলেই হলো। আমার আবার ফিরতে হবে এখান থেকে, একা তো আর যেতে পারবো না আপনি ছাড়া। জয় হো হো করে হেসে উঠল। অন্তু হাত ধরে কাদা পার করিয়ে গেট আটকে ভেতরে এগিয়ে এলো। দরজায় কড়া পড়ল।
দরজা খুলল মিনিট দুয়েক পর। অন্তু অবাক হয়ে যায়। রূপকথা মিষ্টি হেসে অন্তুর হাত ধরে। কেমন আছো মিষ্টি মেয়ে? জয় বুট পরে ভেতরে ঢুকছিল। রূপকথা চেঁচাল, খবরদার কাদা পায়ে ঢুকবে না জয়, জুতো খুলো। জয় স্যালেন্ডার করার মতো দুহাত উঁচু করে জুতো খুলল। বাড়ির ভেতরটা আলো আঁধার। অন্তু সেই আধারে দেখে কেউ সোফায় বসে আছে, সেন্টার টেবিলের উপর ল্যাপটপ। সে তাতে কিছু একটা করছে এবং ল্যাপটপে আলোয় মুখটা অর্ধেক দেখা যাচ্ছিল। পরাগ অজগর না? হ্যাঁ তাই তো। আর সে আর রূপকথা এখানে কি করছে? জায়গাটা এবার কোথায়? বিছানায় শুয়ে অল্প একটু চোখ লেগেছিল হামজার। আচমকা জেগে উঠল। রিমি বিছানায় এক কোণে জানলার ধারে বসে আছে। হু হু করে এসির ঠান্ডা হাওয়া চলছে, তবুও জানলার কাজ খুলছে না। আন্দাজ করা যায় রাত প্রায় শেষ। আজকাল রাতটা বিভিন্নভাবে বিভক্ত হয়েছে, তবু কোনো ভাগে ঘুমের সুযোগ নেই। হামজা এদিক ওদিক তাকালো, গলাটা ঘেমে ভিজে গেছে, ফতোয়া চিটচিট করছে। এসির হাওয়া বেরিয়ে যাচ্ছে আনমনে। আনমনে বসে থাকা রিমিকে আধারে অদ্ভুত লাগছিল। হামজার কপাল চিরবির করে উঠল। ঘুমের প্রচণ্ড ঘাটতি পড়ে গেছে কিছুদিন। উঠে বসতে প্রথমে তো জয়ের চিন্তা মাথায় এলো। পাগলটা কি করছে কে জানে। রিমি জানলা থেকে মুখ ফিরিয়ে বলল, উঠলেন কেন? কিছু চাই? তুমি ঘুমাবে না? ঘুম আসছে না, এভাবে শরীর খারাপ করতে চাও? রিমি কিছু সময় নিয়ে বলল, গতকাল আব্বু কল করেছিল, তোমার চাচার লাশ তো এখনো মর্গে। বাড়িতে আনলে নিয়ে যাব, দেখে আসবে। যেতে চাইনি তো। তাতে কি, কাকা তো, দেখতে যাবেন না শেষবার? রিমি স্লান হাসলো। তা কেমন যেন দেখালো। উদাস স্বরে বলল, আপনার মস্তিষ্কে এত ধারালো আর জটিল হামজা? হঠাৎ এ কথা? এখনকার কথাই চিন্তা করুন। আমি শুধু বললাম আব্বু কল করছিল, ব্যাস। গোটা কাহিনী মুখস্থ পড়ার মতো বুঝে উপস্থিত জবাব দিলেন, ঠিক যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হামজা হাসে, বোকা বেগম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্বয়ং মানুষের বুদ্ধিমত্তার সামান্য অংশ মাত্র। রিমি চমকালো। কিছুক্ষণ চুপ থেকে আনমনে বলল, আপনাকে আমার আজকাল ভীষণ ভয় হয় বুঝি। তবে তার যুক্তি নেই। ফিরে তাকায় রিমি। নেই। আমি তোমার জন্য ভয়ঙ্কর না। নারীদেরকে আমার ভয় নেই, ভরসাও নেই। আমি বিশ্বাস করি নারী মমতাময়ী জাত। ওদেরকে আদর অথবা মমতায় ভিজিয়ে থামাতে হয়, অথবা কৌশলে। যতক্ষণ না তারা নিজের গণ্ডি পেরিয়ে পুরুষের কাজে ব্যাগরা দিতে আসে, তবু যথাসম্ভব খোলাখুলি জখম করতে নেই। করলে কি, ওরা কুচক্রী হয়ে ওঠে। আর একজন কুচক্রী নারী যদি কোনো ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে, সারা দুনিয়া একাকার হয়ে তার সমাধান দিতে পারে না। নিবিড় মনে হলো তার নিখুঁত উদাহরণ যেন আরমিন। এই লোক পারিপার্শ্বিকতা সব বোঝে, তবুও অনড়। অন্ধকারে হামজা ভরাট বলিষ্ঠ বুদ্ধিদীপ্ত মুখটার দিকে চেয়ে রইল। এরপর জিজ্ঞাসা করলো, আমি বুঝি না কেন আপনাকে একটু, আপনি আসলে কোন দিকে এগোচ্ছেন? আমি দিক ঠিক করে চলি, চলতি পথে। যখন চলতে শুরু করছিলাম তখন কোনো গন্তব্য বা পথ ঠিক রাখিনি, শুধু একটাই পথ করেছিলাম, এই পথ চলা মৃত্যু রোধ ছাড়া থামাতে পারবে না। মাঝপথে যা পেয়েছি সব কুড়িয়ে এনেছি, এখন ঠিক সেভাবে চলছি। সামনে যা পাবো তা হাত ভরে কুড়িয়ে নেব, থামবো না কোথাও, তা অজানা। সামনে রাস্তা বন্ধ থাকতে পারে। যার বউ বুদ্ধিমতী হয়ে উঠছে। হামজা আওয়াজে হাসে। কেউ একজন বলেছিল, যতদূর রাস্তা দেখা যায় ততদূর অন্তত এগিয়ে যাও, পরের পথ সামনে পৌঁছাতে পৌঁছাতে পেয়ে যাবে। মানুষ অভিযোজন সম্পন্ন প্রাণী। পরিবেশ যাই হোক, তারা মানিয়ে নিতে বাঁচতে জানে। রিমোট তুলে এসিটা অফ করে দিল। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। শেষ রাতে ঘর ঠান্ডা হয় এমনিতে। রিমি জানলার দিকে পিঠ করে দেওয়ালে হেলান দেয়। কেমন ভঙ্গুর স্বরে বলে, হামজা, আপনি জানেন আমি আপনার এক অপরিণীয় রকমের ক্ষতি করছি, আর সেটা ছিল আপনার শাস্তি। হামজা ভুরু নাচে। শাস্তি? বিশাল শাস্তি। হামজা দাড়িতে হাত বোলায়। রিমি অদ্ভুতভাবে আসছে। আপনার দুটো নিষ্পাপ সন্তান খেয়েছি আমি। আমি যদিও আমি জানি না পাপী বাপের সন্তানটা নিষ্পাপ হয় কিনা। শেষের দিকে নারী কণ্ঠটা কেঁপে উঠল। হামজা নিথর হয়ে বসে রইল অনেকক্ষণ। তাকে থমকাতে চমকাতে দেখা যায় না, আজ যেন বিমূঢ় হয়ে গেছে। বেশ খানিক পর হামজা গা ঝাড়া মেরে রিমির কাছে এসে দুই বাহু চেপে ধরল।
গলার স্বর বড়বড় হয়ে উঠল। কি করছো তুমি? রিমি ফুঁসে ওঠে। আমি আপনাকে পুরুষত্বহীন করে দিয়েছি। একবার নয়, দুবার। শুনেছি পুরুষ পরিপূর্ণ হয় তার সৌর্য সন্তান দ্বারা। আমি আপনাকে তা থেকে বঞ্চিত করছি। কারণ যে অন্যের সন্তানের প্রতি সামান্য মানসিকতা বোধ রাখে না, তার নিজের বাপ হবার অধিকার নেই। আমার তো এটুকু ভরসা নেই আজ আপনার উপর যে আপনি ক্ষমতার লড়াইয়ে আপনার নিজের সন্তানকে কোথাও বাজি রেখে ফেরেন। কথা শেষ করতে পারে না রিমি, হিসকে উঠে গেল গলার কাঁপুনিতে। হামদার নিঃশ্বাসে আওয়াজ হিংস্র হয়ে উঠল। হতবাক হয়ে গেল সে। এ কাকে দেখছে সে? এটা তার রিমি নয়। কার আঁচল লেগেছে তার নমনীয় বোকা রিমির গায়ে? ক্ষিপ্র শ্বাসগুলো বিক্ষিপ্ত স্রোতের মতো আছড়ে পড়ছিল রিমির উপর। বুকের ওঠানামা বেড়ে গিয়েছিল নিঠুর মানবতায়। রিমি ভেজা চোখে তা দেখে এক প্রকার জিতে যাওয়ার সুখ ভেসে উঠছিল। সে পেরেছে, সে একটু হলেও পেরেছে তার ঘরে দুর্যোধনকে অশান্তির কারণ হতে। অথচ সে একসময় লোকটাকে পাগলের মতো ভালোবেসেছিল। আজকের কথা বলতে পারে না। আজ তার অনুভূতি হামজার উপর আজব রঙে রং চটা। হামজা ঝাঁকি মারল রিমিকে ধরে। দুটো সন্তান এসেছিল তোমার পেটে। আমার সন্তান, দুটো সন্তান। হামজা দু হাতে মুখ ঢেকে অস্থির হয়ে বিছানায় পা ঝুলে বসে। রিমি চাপা ক্ষোভে ফুঁসে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আর তাদের আমি খুন করছি। এরপর ঝরঝর করে কেটে উঠে তার মাতৃচিত্ত। এই দু হাতে ধ্বংস করে দিচ্ছে তাদের। তারা জানুক আপনার মতোই নিষ্ঠুর বাপ নয় শুধু, একটা নিষ্ঠুর মাও আছে তাদের। হামজা সৌম্য শ্যাম শরীরটা ভিজে উঠছে। এক টানে ফতোয়া খুলে ফেলল। সুস্থির পুরুষটির মাঝে অস্থিরতা বড্ড মেহমান। যে লোকটা নিকট আত্মীয়দের মৃত্যু তো অনর পাথুরে, সেই লোকটা যখন ছোট্ট রিমির এক বিমূঢ় নিষ্ঠুরতার এমন পাগলপাড়া হয়ে ভঙ্গি হল, রিমির কাছে ভীষণ আজব লাগলো। সে মুখে দুহাত ধরে হু হু করে কেঁদে উঠল। প্রতিটি ক্ষণে তার নারী হৃদয় ক্ষরণে চলে যায়। প্রতিটি মুহূর্ত সে জ্বলন্ত চিতায় দগ্ধ হয়। এত উৎপীড়ন হুট করে যেন নাজিল হয়েছে তার জীবনে। আর পথ দেখানোর জন্য আরমিন। ভুল সঠিক জানি না, শুধু রিমি জানে আরমিন বিশেষ অবিশেষ এক চরিত্র, যাকে এড়ানো যায় না। আরমিনের প্রতি অদম্য ঝোঁক অনুভূতি হচ্ছিল। ওই মেয়েটার প্রতিটা কথার অব্যর্থ তীর। আরমিন বলছিল, রিমি, আপনি দেখবেন এই সমাজের ক্ষমতাসীনেরা একই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেরাও সাধারণ মানুষের ক্ষেত্রে রাত দিনের মতো দুই রকম ধর্মের খেলা খেলবে। রাজার ছেলে লাউ চুরি করলে হাত কাটার বিধান নেই রিমি। এই হামজা ও জয়ের প্রতিক্ষণে তাই তো দেখায়। রিমি অবাক। যে রাজনৈতিক পরিবারে জন্ম, কখনো মানুষ সমাজের গঠন দিক দিয়ে এমন ভাবনায় অবতীর্ণ হতে পারেনি, সেসব আর্মিন ভাবে ও করে। সুতরাং ক্ষেত্র মানুষের জীবনধারা ঠিক করে না, মানুষের নিজস্ব, বরঞ্চ একটা ক্ষেত্রকে বেছে নেয়। জয় পরাগকে বলেছিল ওনাকে নিয়ে বাইরে যান আপনি। রূপকথা দৃঢ়স্বরে বসল, আমি কোথাও যাব না জয়। আমি? তুমি আমাকে ঠিক কতটা দুর্বল ভাবো? জয় জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। মহিলা মানুষ লাই দেওয়ার নয়, আবার তাদের সামনে বাহাদুরি দেখানো নেই। এমনিতে ওরা পুরুষের অধীনস্থ, দুর্বল অবলা। তাদের উপর বাহাদুরি দেখানো অথবা মূল্যায়ন করা দুটোই ছোটলোকি ব্যাপার স্যাপার জয়ের কাছে। অন্তত মুস্তাকিন পরাগ হয়ে যাবার বিষয়টা নিয়ে প্রশ্ন করনি। তাতে জয় অবাক হলো। রূপকথার জেদ ধরে বসে থাকে, আমি কোথাও যাব না। কি করবে তুমি? আসলে আপনি থাকলে আমি আমার কাজে সামান্য অপ্রস্তুত বোধ করতে পারি। মেয়েলোক তার উপর। কি বলে মেয়েলোক? তাচ্ছিল্য হাসে রূপকথা। নারী বিদ্বেষ আর অবমাননা যায়নি এখনো। অন্তু, তুমি কি করলে এতগুলো দিনে? ওর ভেতরে এখনো পৌরুষ অহংকার ভরপুর দেখছি। কথা বাড়ায় কথা আপা। পরাগের সাথে চলে যান। যাব না আমি, বলছি তো। আর কোথাও যেতে বলছে। জয়ের চোখে মুখে নিদারুণ গাম্ভীর্য। সোফাতে বসে টাঙ্গুর কাছে প্যান্ট ঠিক করছে অকারণে। ঢোকার পর মুচকি এসে পরাগ একবার অন্তুকে জিজ্ঞাসা করলো, ভালো আছেন ম্যাডাম? অন্তু বিনিময়ে কেবল অতি সামান্য হেসেছিল। সে বুঝেছে জয়ের মতো ধূর্ত শিয়াল অকারণে এমন একটা জায়গায় আসার লোক নেই। জয় খানিক বাদে আচমকা হাসল। কেমন অপার্থিব ভয়ানক সে হাসি। রূপকথা বলল, যান
দেখা করে এনেছেন একবার। কাঠের ওই বিদেশি গড়নের বাড়িটা রাজু নজরকার পলাশকে উপহার দিয়েছিল বাগানবাড়ি অবসর কাটানোর জন্য। চমকপ্রসাদ সুন্দর বাড়ি, ভেতর বাহিরের পরিবেশ। বেসমেন্টের দরজা ঠেলে রূপকথা ভেতরে ঢুকে ঘুটঘুটে অন্ধকার। কারোর রুদ্ধশ্বাসের ভোঁতা আওয়াজ পাওয়া গেল। আলো জ্বালায় রূপকথা। মেঝেতে পড়ে আসে পলাশ, ডান পায়ে শিকল বাঁধানো। সেটা না থাকলে ছোটার ক্ষমতা নেই। শরীরে ড্রাগের মাত্রা অত্যাধিক। 2 দিন মেলাটিন পুশ করা হয়নি, অর্থাৎ পলাশ ঘুমায়নি 2 দিন, প্রায় মরণ সমান। তা একদিক মানসিক রোগের সাথে তীব্র গভীরতা ছিল। ওকে দেখে মনে হচ্ছিল মৃত্যুর পর একবার নরকবাস করে আবার পৃথিবীতে ফিরছে। ফর্সা দেহটা ফ্যাকাশে হয়ে গেছে, যেন দেহের রক্ত সবটুকু বের করে নেওয়া হয়েছে কোনো চোষক দিয়ে। চোখের মণি রক্ত জমাট বেঁধে দানা বাঁধছে। শুধু হালকা আলোয় চোখের মণিটা জ্বলজ্বল করছিল। হাতের বিভিন্ন স্থানে ফুটো এবড়ো থেবড়ো ইঞ্জেকশন পুশ হয়েছে, তবু যেন কই মাছের যান। এ অবধি যে সাজাটুকু পলাশ পেয়েছে, যে কারো সাধ্যই নেই তা সহ্য করে বেঁচে থাকার। 2 দিন আগে পলাশকে ধরে আনা হয়েছিল এখানে। ক্রসফায়ারের অর্ডার ছিল। পলাশসহ ওর দলের 18 জন অথবা বেশি এখনও দেশে, এবং তাদের কমপক্ষে 15 জন সশস্ত্র দিনাজপুরে অবস্থান করছে। সরাসরি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিম রাজধানী থেকে নাজিল হয়েছে পলাশের খাতিরে। বছরের পর বছর রাজু রঞ্জকা দেশের টেরোরিজম বহুত অবদান রেখেছে। তার রাখা অবদানে মানি ল্যান্ডিং তার মাঝে অন্যতম। কঠিন এক অপরাধ, যদিও এটা গোটা বাংলার সর্বত্র সর্বোচ্চ প্রচারিত অপরাধ, তাই এটাকে অপরাধ বলা চলে না। কারণ মানি লেন্ডিং কার্যক্রমটা আমজনতার দ্বারা সাধারণত ঘটে না। এটা ঘটে দেশের উচ্চাসনে বসে থাকা তথাকথিত জনপ্রতিনিধি দ্বারা তাদের সাপোর্টে থাকা ক্রিমিনালদের মদতে, যাদেরকে রাজনৈতিকবিদ বলা হয়, জনসেবক এবং উন্নয়নের কর্ণধারও বলা হয়। তারা কিছু করলে নিশ্চয় জনগণ ভালোর জন্য করে। দেশের অর্থ সম্পদ চুষে নিতে গিয়ে বিদেশি ব্যাংকের লকারে ভর্তি করে নিশ্চয় এক প্রকার দেশ সেবাই, হোক সেটা দেশের পেছন মেরে অন্যদের অর্থব্যবস্থাকে সাপোর্ট করে। এই অর্থ চোরাচালানের কাজে রাজনীতিবিদ এবং সন্ত্রাসবাদী গোষ্ঠী একে অপরের তালাচাবি, একটা ছাড়া আরেকটা অচল। সন্ত্রাসরা সাধারণত পুঁজিবাদীর নামে বিশাল ব্যবসার মতো দেখতে একটা ক্ষেত্র তৈরি করে, তার মাধ্যমে দেশের বাইরে একদম নিরাপদ উপায়ে অর্থ চালান করার সুগম সুযোগ করে দেন দেশের সম্মানিত উচ্চ শ্রেণীর জনপ্রতিনিধি। অথচ সেই অর্থ আসছে কোত্থেকে, তার মূল খাত কোথায় তা জানার উপায় থাকে না হাত বদল হতে। সর্বশেষ যে হাত থেকে অর্থ হস্তান্তর হয় তা দেখার আগে অর্থ পুরোটাই বৈধ, এক লিগ্যাল বিজনেস ইন্টারেস্ট টাইপ কিছু। অপরাধ কোথায় এই অর্থে? মূলত পলাশের মাধ্যমে চালান করা অর্থগুলো অধিকাংশ ছিল দেশের জনপ্রতিনিধিদের দেশ শোষিত মাল। ভদ্র ভাষায় রাজনৈতিক দুর্নীতির মুনাফা, সেটাই একটা দৃশ্যমান খাত ছিল রাজনগরায় বিশাল কারবার, মাদক, চাঁদাবাজি, সম্পত্তি নিলাম, পাচার ইত্যাদি। পলাশ দিনাজপুরে একটা টাটকা চাঁদাবাজ সুদখোর। তাদের মূল কারবার রাজধানীতে বিভিন্ন স্থানে আবাসিক হোটেল, ক্যাসিনো, জাল টাকা ব্যবসা প্রভৃতি ধান্দা সব রাজনীতিতে। সম্ভবত 2002 থেকে প্রায় সন্ত্রাসবাদ নিপাত হয়ে গেছিল অপারেশন ক্লিন হার্টের বদৌলতে। এর কিছুকাল পর রাজধানী ঢাকা ইন্ডাস্ট্রির মালিক জুলফিকার সর্দারের নাতির হাতে পলাশের বাবা খুন হন। পলাশের কিছু করার থাকলো না। মূলত তখন পলাশ ভার্সিটি পড়া ছেড়ে পুরোদমে রাজনীতি ও কাকার কারবারে মনোনিবেশ করেন। কিন্তু সর্দারের নাতির কাছে ঘেঁষার মতো শক্তি হয়ে উঠছিল না তার। তারপর সব কিছু দমে গেছিল। আর কি থেকে কি হয়ে গেল, সর্দারের নাতি অ্যাস্ট্রয়েড কোথাও গুম হয়ে গেল। তার সন্ত্রাসীর ধারা ছিল কেমন যেন। নিজে এক মাফিয়া ও পুঁজিবাদী ব্যবসায়ী, অথচ তার হাতে অসংখ্য পলাশেরা ঝলসে মাটি হয়ে গেছিল। সেই এক মহাপ্রলয়ের নাম রুদ্র ইয়াজির। তারপর 2008 নবম সংসদ নির্বাচন
আলমীর মহরজরের দেশে ক্ষমতা এলেন। রাজনৈতিক পলাশ নতুন উদ্যোগে জেগে উঠল। হামজা তখন উঠতি রাজনীতিবিদ। ভার্সিটি যুব সমাজ ছাত্র গঠন তার অধীনস্থ। তখন তার ওঠা বসা শুরু হয় উচ্চ শ্রেণীর রাজনীতিবিদ। পলাশ ও রাজন হামজাকে হাতে করল। হামজাও পলাশকে সঙ্গ দিল নিজের সাথে। জয় আমির তখন 21 বছর, তত্তর যুবক, অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার কলেজ জীবন শেষ হয়ে ত্রাসের পথের যাত্রা শুরু। এরপর রাজন রাজুকার যেমন রাজনীতি নতুন নতুন রাজনীতিতে সহযোগ্য পেতে শুরু করলো, কারাবারের লক্ষ্মীর ভাণ্ডার খুলে পড়ল। পলাশকে আর নিজের নামে ভীতি গড়তে বেগ পেতে হয়নি। গরিব কিশোরদের থেকে শুরু করে সর্বসাধারণ মুদি ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী অথবা কেউ একটা একাধিক তলার বাড়ি পিলার গড়লেও চাঁদা আদায় জিম্মি হয়েছে। তার বদলে বউ থেকে শুরু করে বাড়িঘর সহ তাদের শেষ সম্বলটুকু পলাশের হয়েছে। বাংলাদেশকে পুলিশ ব্যুরো অফ ইন্সপেকশন সংস্থা গঠিত হলো 2012। সৈয়দ মুস্তাকিন মোহন তখন ওই সংস্থার নতুন পিবিআই অফিসার। তার পোস্টিং ছিল ঢাকাতে। ঢাকাতে রাজনৈতিকের ব্যবসায় অপরাধের তদন্ত করতে খুঁড়তে খুঁড়তে সেই জাদরেল আইন কর্মকর্তা হলে দিনাজপুরে। পলাশের এখানকার কারবারে সেটাই আইনত বাধা, এবং তা ছিল মুস্তাকিনের দ্বারা। কিন্তু মুস্তাকিন মহাশয় সেই দুঃসাহসিক কর্মকেই কাল হতো, কারণ এটাই বাংলার নীতি ও মূল রাজনীতি। মুস্তাকিন মহাশয় কেচুকে ইতিমধ্যে খুঁজে পেয়েছিল, বহু প্রমাণ তত্ত্ব একত্রে করে ফেলছিল। তাকে আর কিছুদিন খুঁজতে দিলে সরাসরি সাপের পুরো বংশ তার টেনে বের করতো। সেই সুযোগ তো দেওয়া যায় না। এর মাঝে সে একবার গেল কারাগারে জমায়েতের শিবিরের এক বন্দি কর্মীর সঙ্গে দেখা করে। ব্যাস, জনসেবকের কাজ সহজ হয়ে গেল। পিবিআই অফিসে সৈয়দ মুস্তাকিন মোহন একজন সরকারি কর্মকর্তা হওয়ার সত্ত্বেও দেশদ্রোহী মনোভাব পোষণ করে এবং দেশবিরোধী জঙ্গিদের সাথে লেওয়াজ আছে তার। সুতরাং তাকে বরখাস্ত করা হলো, বন্দি করা হলো যুদ্ধাপরাধীদের। তাদের সাথে দেখা করার অপরাধ এবং তাদের অপরাধে বরখাস্ত কর্মকর্তা সৈয়দ মুস্তাকিন মোহানের কাজে থামিয়ে বোধহয় বেঁচে থাকতো কিনা বলা যায় না, কিন্তু তার কার্যক্রম চলছিল। এতে করে গোপনে তাকে সরিয়ে দেওয়া অর্ডার হলো, যেটা কোনো পার্টির লোক অথবা পলাশের শখের সাথে করে দিত। অথচ তাদের শিকার ছিনিয়ে নিল একদিন জয়ামির। সালটা 2013-র মাঝামাঝি। জয়ামির মুস্তাকিন মহানকে খুন করে ফেলল। তখন মুমতাহিনের কেসটা মিছিমিছি হ্যান্ডেল করেছিল মুস্তাকিন নামধারী পড়া গজগার। তার কাছে এসেছিল একটা হুমকিস্বরূপ চিরকুট। ধারণা করা হয় ওটা পাঠিয়েছিল মুরসালিন মোহান অথবা তাদেরকেও। দুদিন আগে রাত 2টোর দিকে পলাচ্ছিল তার দিনাজপুরের 3 নম্বর আবাসে। ওটাই চেহেল গাজী মাজারের অদূরে ঢাকা দিনাজপুরের মহাসড়কের পাশে 3 তলা বাড়ি। ওর বাড়ির সীমানা থেকে 4 ফুট দূরে পাশের দোতলার বিল্ডিংটা একটা এনজিও অফিস। এই বাড়ির কিছু অস্ত্র, চেক বই, ক্যাশ নেবার উদ্দেশ্যে এখানে যাওয়া হয়। সেই রাতে দক্ষিণ দিনাজপুর হাকিমপুর হিলি বন্দরে বাংলাদেশ ভারত সীমান্ত পেরিয়ে চলে যাওয়ার কথা ছিল। হিলি বন্দরে পলাশের ভারতীয় মাল আসে মাঝে মধ্যে। বহু চেনা জানা লোক আছে, কিন্তু ব্যাটালিয়ন ফৌজে রেডি করছে এবং পলাশ তাকে রেখেছে তা পলাশ জানত না তখনও। মাঝার মরা আগে জয় পলাশের সম্ভাব্য অবস্থান বলেছিল, কিন্তু হামজার কাছে খবর এলো সে দেশ ছাড়ছে। বড় অঙ্কের টাকা ক্যাশপাতি থাকে ওই বাড়িতে। দেশ ছাড়ার আগে ওই বাড়ি যাওয়া সম্ভব নয় 99%। এটা কথায় কথায় পরাগ জেনে গেছিল। সেই তথ্য সংস্থার কাছে পৌঁছাতে পেরেছে লোক মারফত। জয়ের মুখে বাংলা গালি শুনতে হয়েছে এর আগে। অকামে সারা একটা কাম করে দিল, তোমার তর্স হয় না। এতকাল বাল চেটে খাইছো, এখন আর সইতেছে না। তোমার শ্বশুর আব্বাদের যদি বলতে হয় তো আমি বলতে পারতাম না? এবার যদি কোনোভাবে পলাশ হাতছাড়া হয়ে যায়, পুলিশ যদি ওকে ধরে ফেলে, ওর বদলে তোমার কোরবানি হবে বিনা চান্দে। সম্বন্ধের চ্যাংরা আমার। পরাগ খিচে উঠল। কথাবার্তা সাবধানে বলবে। পলাশকে তোমার অথবা পুলিশের হাতে দেওয়ার সাথে আমার সাথ নেই। আমি শুধু চাই ও শেষ হয়ে যাক। তুমি তোমার মতো ভাবছি, আমি আমার মতো। একটু খেটে ধরো। ও এখন এই বাড়িতে আছে, পারলে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নাও।
মনে রেখো ও কিন্তু একা না, ওর কাকার রেখে যাওয়া চেলা এসে দিনাজপুরে জুটেছে ওকে সঙ্গ দিতে। বেস্ট অফ লাক। পরশ তখনও মাতাল, সব কিছু গুছিয়ে রেখে সোফায় বসলো। শরীরটা আউলে গেছে, কয়েকদিন হয়রানিতে যাচ্ছে। পরাগ না মেরে যাওয়ার ইচ্ছে ছিল না পলাশের। তার কানে সবই এসেছিল, পরাগ কি কি করছে। খাওয়া পড়া দিয়ে পালন করে তার সহায়তা ধ্বংসের মুখে। আবার তাকে জীবিত রেখে ফেরারি হওয়া পলাশের সই ছিল না। তবু এই অবস্থায় দেশের মাটি তার কাল। তাই কিছুদিন দেশের আন্ডারগ্রাউন্ডে থেকে পরে আবার ফেরাটা বুদ্ধিমানের লক্ষণ। সব পরিকল্পনা পাক্কা ছিল, কিন্তু রূপকথা সেই বাগান বাড়িতে থেকে 10 বার কল করেছে, রূপকথা রিসিভ করেনি। পরশের মাথায় আগুন জ্বলছে, ইচ্ছে করছিল পরাগকে পরে মারলেও উচিদাকে বউটাকে অন্তত মেরে রেখে যাও। ঘরের বউয়ের বিপদের সময় এমন জোচ্চুরি সওয়া যায় না। তখন রাত 12টা, ভাবা যায় আইনের বিচ্ছুগুলো এই অসময়ে হানা দিতে পারে। ওর যাত্রা শেষ রাতের দিকে, আজ বন্দর, আগামী রাতে বর্ডারে ওপার। কিন্তু তার আগে বাড়ি ঘিরে পুলিশের সাইরেন বেজে উঠল। পলাশ বিশ্বাস হচ্ছিল না। সে ভাবলো বেশি মাল খাওয়ার কারণে এমন হচ্ছে। ততক্ষণে লোয়ার গেটে তাণ্ডব ঢুকে পড়ছিল। প্রাচীরের কাছের টুকরো থাকায় প্রাচীর টপকানো যাচ্ছিল। দারোয়ান ছুটেছিল, পলাশ ভাই পুলিশ আসছে ভাই। সামনে পিছনে চারিদিকে পুলিশ। বাড়ি ছোট্ট ডোবা, তার পাশে আমবাগান। সেই আমবাগানে পলাশ জুয়ার আসর বসাতো মাঝে মধ্যে। ওখানে রুদ্রিগিয়াজের পলাশের বাপকে মেরে দাফন করেছিল। হাতটা কবরের উপর ফুলের তোড়া মতো বিছিয়ে রেখেছে। সেটা দেখে টের পেয়েছিল কবরে ওর বাপের দেহ শোয়ানো। পলাশ বাড়ির মূল ফটকের কালো পোশাককে ফোর্স ঢুকলো, রাইফেল পিস্তল। পলাশ অনেকটা বেহেট তখন। টলেমলে পায়ে পেছনের দরজা বেরিয়ে বাইরে আটকে দিল। প্রাচীরের সাথে বাড়ির ব্যাক সাইডে আসা যে রাস্তাটা সেটাও আটকানো ছিল। পেছনের দরজাটা না ভাঙা অবধি অন্তত সময় পাবে না পলাশ। ছোট্ট পুলটাও পেরিয়ে যাবার সময় উপরতলা থেকে আলো এসে পড়লো। দ্রুত লুকিয়ে পড়লো ঝোপের আড়ালে। পেছনে দরজা অবধি আস্তে একটু ঘুরতে হলো। বাড়ির নকশা জটিল, কিন্তু ততক্ষণে বাহিনীর কয়েকজন সিঁড়ি বেয়ে উপরে গেছে। সেখান থেকে গোটা বাড়ির আশপাশ প্রাচীরে ভেতরটা চোখে আয়ত্ত। পলাশ আটকা পড়লো প্রায়। কম বেশি 10-15 জন বাড়িতে ঢুকে পড়ছে। বাইরে আরও। পলাশ ঝোপ থেকে বেরোতে তাকে উদ্দেশ্য করে ফায়ার করা হবে এর তো সন্দেহ নেই। ক্রস ফায়ার জায়েজ আছে ওর জন্য। ওর দলের গুলি করা লাগবে না, শুধু পুলিশকে এক পাখি গুলি করে পলাশকে ঝাঁঝরা করে ক্রস ফায়ার নামে চালিয়ে দিবে। অথচ পলাশের বাহিনী কাছে কোলে ঘেঁষার সুযোগ পাচ্ছে না আপাতত। পলাশের নিষেধ আছে। পরিকল্পনা নাম্বার 2। পলাশ জানতো না ঠিক কবে বা কখন, তবে এটা ঠিক জানতো দেশ ছাড়ার আগে একবার মরণ ঝুঁকি পাড়ি দিতে হবে। যেহেতু তার প্রতিদ্বন্দ্বিতা জয় হামজার সাথে, সুতরাং পরিকল্পনা নাম্বার 2তে যদি কোনোভাবে গ্রেপ্তার হয়ে যায়, কারণ চট করে রাজন রাজকারের ভাতিজা পলাশকে ক্রস ফায়ার দিবেন না আইন রক্ষা বাহিনী। তারা এতটাই ন্যায়পরায়ণ হলে তো পলাশ জন্মাতেই পারত না। তাই পলাশ যদি পাকে পড়ে, সে কোনোভাবে বাঁচতে চাইবে না, বরং গ্রেপ্তার হবে। জয় হামজা যতদিন বাইরে আছে তার জন্য কারাগারের চেয়ে নিরাপদ জায়গা নেই। আর বাংলাদেশের কারাগার হলো সবচেয়ে বড় কারবারের জায়গা। বিচারের পর পলাশের যদি ফাঁসির আদেশ আসে, তবু সে কারাগারে নিরাপদে সময় পাবে। সুতরাং তখন বাইরে থেকে থাকা দলের লোক, সরকার অথবা মূল বাহিনী ও তাদের সঙ্গে র্যাকেটিয়ারিং টাইপের কিছু মিছিমিছি তামাশা খাড়া করবে, বিনিময়ে গোপনে পলাশের মুক্তির দাবি করে। এতে পলাশ বরং আরও সরকারি কর্মকর্তা হেফাজতে কারামুক্তি আত্মগোপনের সুযোগ পাবে। এই পরিকল্পনা মাথায় রেখে পলাশ বসে রইল ঝোপের পাশে। দোতলা জানলা দিয়ে 2জন কর্মকর্তা মেশিন গান তাক করে তবে গুলি চালান সাধারণত। এরকম একটা সাংঘাতিক অপরাধ মবস্টার যদি হাতের মুঠোয় থাকে, তাকে গুলি করা মানে হয় না জিজ্ঞাসাবাদ, বিচার, আইনত শাস্তি এদের অবধারিত। প্রায় মিনিট 5 পর পলাশ যখন 2 হাত উঁচু করে আত্মসমর্পণের ঝোঁক থেকে বেরিয়ে এলো বাগানে খোলা পুকুরের পাশে, তখন একদম গটগটিয়ে নেমে এলো আরেকজনের পা। দ্রুত দৌড়ে এলো পলাশকে ধরতে। পলাশ হাসছে নির্লজ্জের মতো, তার চিরচেনা প্যাঁচ প্যাঁচে হাসিতে জ্বলজ্বলে চোখ দুটো আরও ভয়ানক। ওকে ঘিরে 4জন ঘিরে ধরল। পলাশ কেবল 2 হাত বাড়িয়ে হাত করা পড়তে, তখনই বিকট আওয়াজ কানে গেল। পলাশকে ঘিরে ধরা
দুজন পুলিশ ধপ করে পড়ে গেল নিচে। সময় থেমে যাচ্ছিল, ভোঁতা হয়ে যাচ্ছিল সকলে। তীক্ষ্ণ স্নাইফায়ারের সাউন্ড। সাধারণত স্পাইনার ব্যবহার করা হয় চোরাখুনি, এমন পরিস্থিতিতে ক্রস ফায়ার প্রচলিত আছে। তিনতলা ছাদের উপরে যারা দাঁড়িয়ে ছিল তাদের মাঝে একজন শেষ, বাকি দুজন তার দিকে ছুটে যায়। গোটা বাহিনী লণ্ডভণ্ড হয়ে গেল তিন অফিসারের এমন আকস্মিক মৃত্যুতে। তাদের বসের নজর ঠিক পড়ল ক্রস ফায়ারিং পাশে এনজিও বিল্ডিং থেকে, কিন্তু কোনো জানালা বা ছাদ কিছুই বোঝা গেল না। বাকি দু তিনজন পলাশকে সামলাতে এগিয়ে আসে, তখনই একাধারে পা ছয়টা আগুন লাগা ককটেল বোতল একযোগে ছুটে এলো প্রাচীর দেওয়ালে। এমন আকস্মিক আতরের হামলায় গোল বেঁধে গেল। এরকম সশস্ত্র গোলাগুলি, সেটাও অদেখা কোনো আততায়ীর দল অথবা কেউ। পলাশের হাসি অল্প দ্বিধান্বিত হয়ে উঠল। তার দল এমন করবে না বোধহয়। তাহলে অবরুদ্ধ নিষেধ পর্ব 34 পুরো গল্প প্লেলিস্টে।